মার্কোস ভারতের সবচেয়ে খতরনাক 7টি স্পেশাল ফোর্সের মধ্যে অন্যতম। ভারতের শত্রুদের কাছে যারা জমদূতের থেকেও কম কিছু নয়, যাদের বাড়ির লোকও জানে না তাদের আসল পরিচয়, তাদের দেখতে পায় না কোনো সাধারণ মানুষ, যাদের অদৃশ্য পাহারায় আজ আমরা সুরক্ষিত। সমুদ্রের অতল গহ্বর হোক কিংবা পাহাড়ের দুর্গম শৃঙ্গ, নিজের জীবন বাজি রেখে দেশের মানুষের স্বার্থে লড়াই করে ভারতের এই বীর যোদ্ধারা। কিন্তু কারা এই মার্কোস কমান্ডো? ভারতবর্ষ কেনই বা এদের এত লুকিয়ে রাখে সবার থেকে? এরা ঠিক কি কাজ করে দেশের জন্য? কিভাবেই বা এই মার্কোস কমান্ডোদের নিযুক্ত করা হয় সেনাবাহিনীতে? ভারত পাকিস্তানের এই যুদ্ধ পরিস্থিতিতে আজকে কথা বলবো ভারতের সেই স্পেশাল ফোর্স, সেই বীর যোদ্ধাদেরকে নিয়ে। Come to today's episode. I am Shushma and you are watching the untold reality of the Marine Commando. Welcome to part 1. ভারতের অন্যতম এই এলিট ফোর্সের পথ চলা শুরু হয় 1987 সালে মাত্র 3 জন অফিসারের সাথে। ইন্ডিয়ান নেভিকে আরো শক্তিশালী করতেই তৈরি করা হয়েছিল ভারতের এই স্পেশাল ফোর্স। তখন এই বাহিনীর নাম ছিল ইন্ডিয়ান মেরিন স্পেশাল ফোর্স। আমেরিকান আর্মি সিলসের অনুকরণে তৈরি করা হয় ভারতবর্ষের এই ফোর্স। তো ভারতীয় নেভির কথা শুনে আপনি একদমই ভাববেন না যে এরা শুধুমাত্রই জলের যোদ্ধা। জলে, স্থলে এবং অন্তরিক্ষে সব জায়গায় লড়াই করতে সক্ষম ভারতের এই মেরিন কমান্ডো। এরা ভারতের এমন এক স্পেশাল ফোর্স যাদের ব্যাপারে না আপনি অনেক বেশি কিছু জানতে পারবেন, না তাদের কোনোদিন দেখতে পাবেন। আমার এই স্বল্প জ্ঞানে আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি আপনাদেরকে আজকে সেটাই বলবো। হোস্টেজ রেস্কিউ অপারেশন হোক কিংবা ডিরেক্ট অ্যাকশন, সব জায়গাতেই ডাক পড়তে পারে মার্কোসের। তবে শুধুমাত্র ভারতবর্ষেই নয়, বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনেও ডাক পড়ে এই মার্কোসদের। এই মার্কোসদের ট্রেনিং প্রসেস শুনলে আপনার আমার মতো সাধারণ মানুষের গা শিউরে উঠবে। তবে আসুন জেনে নিই কিভাবে এই মার্কোসদের সেনাবাহিনীতে নিযুক্ত করা হয়। ওয়েলকাম টু পার্ট 2। ভারতের বিভিন্ন স্পেশাল ফোর্সের ট্রেনিংয়ের থেকেও বেশি সাংঘাতিক, বেশি ভয়ানক এবং বেশি দীর্ঘ ট্রেনিং চলে মার্কোস কমান্ডোদের। আসলে সত্যি বলতে একজন মার্কোস কমান্ডো ট্রেনিং কোনোদিনই শেষ হয় না যতদিন না পর্যন্ত সে মার্কোস বাহিনী থেকে রিটায়ার করছে। কারণ আমি আপনাকে একটু আগেই বললাম, মার্কোস বাহিনী জলে, স্থলে, অন্তরিক্ষে সব জায়গায় লড়াই করতে সক্ষম। মার্কোস কমান্ডো হতে গেলে প্রথমেই ইন্ডিয়ান নেভি জয়েন করা প্রয়োজন। মার্কোস কমান্ডোদের ট্রেনিং হয় মূলত 4টি ফেজে। তার প্রথমেই আসে প্রি সিলেকশন ফেজ, দ্বিতীয়তে আসে সিলেকশন ফেজ, এই দুটো কাটিয়ে উঠতে পারলে আসে 3 নম্বরে বেসিক SF ট্রেনিং এবং 4 নম্বরে আসে সেই ভয়ানক ট্রেনিং, অ্যাডভান্স স্পেশাল ফোর্স ট্রেনিং। প্রথমেই শুরু হয় প্রি সিলেকশন ফেজ। টানা 3 দিন ধরে চলে এই ট্রেনিং। এই প্রথম পর্যায়ের টেস্টে মূলত শারীরিক সক্ষমতা, মেন্টাল টাফনেস এবং অ্যাপটিটিউড টেস্ট হয়। শুনে একেবারেই অ্যাপটিটিউড টেস্ট বা মেন্টাল টাফনেস টেস্টকে ছোটভাবে দেখবেন না। এই প্রথম 3 দিনেই এই সৈনিকদের এত পরিমাণে মানসিক এবং শারীরিক স্ট্রেস দেওয়া হয় যে 70 থেকে 80% সেনা এই প্রথম 3 দিনেই গিভ আপ করে দেয়। এবার এই বেঁচে যাওয়া 20%কে নিয়ে যাওয়া হয় সিলেকশন ফেজ। এই সেকেন্ড স্টেপটির নাম হচ্ছে হেলস উইক। এই ফেজের ট্রেনিংটি পৃথিবীর সবচেয়ে কঠিন যে ট্রেনিংগুলো হয় তার মধ্যে একটি। এতে কমান্ডোদের 15 থেকে 18 দিন পর্যন্ত ফিজিক্যাল ট্রেনিং করানো হয়। ট্রেনিংটি করার পরে যখন একজন সৈনিক সম্পূর্ণভাবে মানসিক এবং শারীরিক দিক থেকে ভেঙে পড়ে তখন নেওয়া হয় তার আরও পরীক্ষা। ট্রেনাররা সৈনিকদের ঠিক এই অবস্থাটাতেই দেখতে চায়, কারণ এই অবস্থাতেই এটা নির্বাচিত হয়ে যায় যে কোন কোন সৈনিক একজন মার্কোস কমান্ডো হতে পারবে, কার মধ্যে সেই এবিলিটিটা আছে। প্রথম ফেজ থেকে যারা এই সেকেন্ড ফেজটি অবধি এলো, মানে যারা প্রি সিলেকশন ফেজ থেকে সিলেকশন ফেজ অবধি এলো, তাদের মধ্যে থেকে 97 থেকে 98% সৈনিক বাতিল হয়ে যায়। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এখনো পর্যন্ত একজন মার্কোস কমান্ডো হওয়ার আসল ট্রেনিং শুরুই হয়নি। এর পরে যে ট্রেনিংটা আসে তার নাম হচ্ছে ডেথ ক্রল। এই ট্রেনিংটিতে প্রথমে 2.5 কিলোমিটার পথ বিভিন্ন বাধা টপকে লক্ষ্যে পৌঁছে যেতে হয়। তারপরে কোমর পর্যন্ত কাদা নিয়ে, পোকামাকড় নিয়ে 800 মিটার পথ অতিক্রম করতে হবে এবং এই সময়ে একজন সৈনিকের গায়ে বাধা থাকবে 25 কেজি ওজন। আর এই সমস্ত পেরিয়ে যখন সে শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত, তখন তাকে দিতে হবে জীবন মরণের পরীক্ষা। জীবন মরণের পরীক্ষা কেন বলছি সেটা পরীক্ষাটা শুনলেই বুঝতে পারবেন। সৈনিকের থেকে ঠিক 82 ফুট দূরে দাঁড়িয়ে থাকবে একটা টার্গেট এবং
ঠিক সেই টার্গেটের পাশেই দাঁড়িয়ে থাকবে একজন মানুষ। তখন এই সৈনিকের কাজ হবে নিখুঁতভাবে টার্গেটকে লক্ষ্য করে গুলি ছোড়া। এবার এখানে গুলি আর মানুষ দুটোই কিন্তু আসল। এক চুল এদিক ওদিক হলে কি সাংঘাতিক একটা ঘটনা ঘটতে পারে আপনি ভেবে দেখুন। এবার এই সিলেকশন ফেজ অতিক্রম করতে পারলে একটি 3 বছরের ট্রেনিং দেওয়া হবে এই কমান্ডোদের। এখান থেকেই শুরু হয় বেসিক স্পেশাল ফোর্সের ট্রেনিং। এখানে মূলত সৈনিকদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হয়। টেস্টটাতে সৈনিকদের হাইকিং, রানিং, সুইমিং ইত্যাদি ফিজিক্যাল টেস্ট নেওয়া হয়। আরও এই ফেজেও কিছু সৈনিক বাদ পড়ে এবং যারা থেকে যায় তাদের দেওয়া হয় অ্যাডভান্সড স্পেশাল ফোর্স ট্রেনিং। এই ট্রেনিংয়ে পৃথিবীর সমস্ত রকম ওয়েপন্স চালাতে শেখানো হয় সৈনিকদের। পৃথিবীতে থাকা সমস্ত রকম বন্দুকই চালাতে পারে একজন মার্কোস কমান্ডো। এই ফেজে সৈনিকদের মূলত শেখানো হয় কি করে হাওয়ার সাথে কমব্যাট করতে হবে, কি করে জঙ্গি দমন করতে হবে, কোনো হাইজ্যাক পরিস্থিতি আসলে ঠিক কি করণীয় ইত্যাদি। এবং এই ফেজে ফিজিক্যাল টেস্টগুলো ছাড়াও সৈনিকদের শেখানো হয় বিভিন্ন দেশের আদব কায়দা এবং তাদের ভাষা, যাতে তারা খুব সহজেই শত্রুদের মাঝখানে মিলিয়ে গিয়ে তাদের একজন হয়ে ওঠে অপারেশন সাকসেসফুল করতে পারে। এখানেও একজন মার্কোস কমান্ডো ট্রেনিং শেষ হয় না। এরপরে তাদেরকে শেখানো হয় সাবমেরিন চালানোর ট্রেনিং, স্নাইপার রাইফেল চালানোর ট্রেনিং। এত কিছুর পরে দেশের সবথেকে ভয়ানক যে জায়গাগুলো যেখানে মানুষ রীতিমতো যেতে ভয় পায় সেই জায়গাগুলোতে তাদের ট্রেনিং করানো হয়। আপনি বুঝতেই পারছেন একজন মার্কোস কমান্ডো ঠিক কিভাবে ভারত তথা পৃথিবীর সবচেয়ে ভয়ানক ফোর্সে পরিণত হয়। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এই এত ট্রেনিং করানোর দরকারটা কি কাজ করে মার্কোস কমান্ডোরা? এর বছরেই ঘটে যাওয়া একটা ঘটনার উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন মার্কোস কমান্ডোরা ঠিক কতটা স্পেশাল হয়। টু পার্ট 3। সময়টা হচ্ছে 2023 সালের ডিসেম্বর মাস। আফ্রিকার গলফ অফ আদেনে সোমালি পাইরেটসদের কবলে পড়ে একটি কার্গো বোঝাই জাহাজের মধ্যে তখন উপস্থিত 37,800 টন কার্গো, যার আনুমানিক মূল্য প্রায় 7 থেকে 8 কোটি টাকা। এবার আপনি ভাবতেই পারেন এত ট্রেন্ড অফিসারদেরকে এরকম একটা কাজে নামানো হয়। এখানে মার্কোসদের নামাতে বাধ্য হয়েছিল ইন্ডিয়ান নেভি। তার কারণ এই জাহাজে আক্রমণ করার কোনো রকম ব্যবস্থাই ছিল না। কারণ এই জলদস্যুরা প্রায় 17 জন জাহাজের ক্রিউ মেম্বারকে হিউম্যান শিল্ড বানিয়ে রেখেছিল। কোনো দেশের সরকার কিছু করতে গেলেই এই নিরপরাধ মানুষগুলোর প্রাণ চলে যেতে পারত। অনেক চেষ্টা চরিত্রের পর যখন কিছুই ঘটলো না, তখন প্রায় মাস 3 পরে অর্থাৎ 2024-এর মার্চ মাস নাগাদ ভারতবর্ষ থেকে ডাক পড়ে মার্কোস কমান্ডোদের। মার্কোস কমান্ডোদের সাথে সাথে এই ঘটনাস্থলে উপস্থিত হয় নেভির যুদ্ধজাহাজ সহ পুরো টিম। প্রথমে ইন্ডিয়ান নেভির পক্ষ থেকেই জলদস্যুদের অনেক রকম সমঝোতা করার, আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া হয়, কিন্তু এই কোনো কিছুতেই কোনো লাভ হচ্ছিল না। বরং জলদস্যুরা ইন্ডিয়ান নেভির ওপর গুলি বর্ষণ করা শুরু করে। ব্যাস, গুলি যখন চলেছে তখন আর দেরি কিসের, মার্কোস কমান্ডোরা নেমে পড়ে ফিল্ডে। কিছু সময়ের মধ্যেই এই 35 জন জলদস্যু সারেন্ডার করতে বাধ্য হয় মার্কোস কমান্ডোদের সামনে। জাহাজে থাকা 17 জন ক্রিউ মেম্বার সহ সম্পূর্ণ মূল্যবান জিনিস অক্ষত অবস্থায় ফিরিয়ে আনে ইন্ডিয়ার মার্কোস কমান্ডোরা। এইরকম একটা খবর CNN এবং বিবিসির মতো ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোও নেমে পড়ে মার্কোসদের এই অভিযান কভার করতে। ব্যাস, বাকিটা তো সবাই জানে। 2024 সালের মার্চ মাসে মার্কোস বাহিনী বিশ্বের অন্যতম ভয়ানক ফোর্স হিসেবে সমগ্র বিশ্বে স্বীকৃতি পেয়ে যায়। কিন্তু শুধুমাত্র এখানেই সীমিত নয় মার্কোস কমান্ডোদের অভিযান। এগুলো ছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের প্রয়োজনে মার্কোস বাহিনী ঝাঁপিয়ে পড়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনগুলোর মধ্যে রয়েছে অপারেশন পাবন, অপারেশন ক্যাকটাস, অপারেশন তাসা, মুম্বাই হামলা 2008, কার্গিল যুদ্ধ এবং দুবাইয়ের প্রিন্সেসকে বাঁচিয়ে নিয়ে। মার্কোস কমান্ডোদের এই সম্পূর্ণ কাহিনী শোনার পর আশা করি আপনি বুঝতেই পারছেন যে কেন তাদেরকে পৃথিবীর অন্যতম ভয়ানক ফোর্সের স্বীকৃতি দেওয়া হয়েছে, আর কেনই বা ভারতের শত্রুদের কাছে তারা যমরাজের থেকে কম কিছু নয়। আজকের ভিডিও এত পর্যন্তই। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।